স্টুডেন্টস, আজ পড়াবো ক্লাস 10-এর বাংলা সহায়ক পাঠের একটি গল্প কোনি। আগের দিন দ্বিতীয় পরিচ্ছদের খানিকটা পড়িয়েছে, তারপর থেকে পড়াচ্ছি। এদিকে লোকটি কম্বল জলে দাঁড়িয়ে গামছা দিয়ে পিঠ খুঁজছে। হঠাৎ কানে এলো এক বৃদ্ধের আপন মনের গজগজানি। তার থেকেই জানা গেল কোনি আসলে মেয়ে। বিষ্ণুধরও জ্বলে নেমেছে। সে জানতে চায় শরীরটাকে চাকর বানানোর ব্যাপারটি কী। লোকটি তার উত্তরে যা বলল তার অর্থ নিজের ইচ্ছে মতো শরীরকে দিয়ে কাজ কাটানো। সে জল থেকে উঠে বাড়ির পথে পা মারালো। সরু গলির ভিতরে একতলা টালির বাড়ি, মাটির উঠোনে একাধিক সবজির গাছ। সংসারে তার বউ আর দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই। বউয়ের নাম লীলাবতী আর লোকটির নাম ক্ষিতিশ সিংহ। সে জুপিটার সুইমিং ক্লাবের কোচ। বাড়ি ঢুকে উঠোনে টাঙানো তারে ভিজে প্যান্টখানা সে মেলে দেয়। এমন সময় ভেলো নামের একজন ঘর থেকে বেরিয়ে বলল, খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি। লোকটি ক্ষিতিশ সিংহকে আজকের ক্লাব মিটিংয়ে যেতে বারণ করতে এসেছে, কিন্তু নাছর বান্দা সে যাবেই। সে জানে তার বিরুদ্ধে হরিচরণ ও তার গ্রুপে রাগ আছে। সে চিফ ট্রেনার হতে চায়। সেই কারণে অন্য সদস্যদের অন্যায়ভাবে উস্কে দিয়ে তার বিরুদ্ধে চার্জ আনা আছে। তাই মিটিং ডেকে ক্ষিতীশকে তারা অপমান করে তাড়াতে চায়। ভেলোর অনুরোধে ক্ষিতীশ রাখে না। অপমান করলেও সে যাবে, কিছু হটবে না। এমন সময় তার বউ লীলাবতী ঘরে ঢুকলো। ব্যাপার কি জানতে চাইলে ক্ষিতীশ সিংহ ক্লাবের মিটিংয়ের কথা বলে। সব শুনে তার স্ত্রী বলে, তাহলে তো ভালোই হয়, ক্লাবটাকে তাড়িয়ে দিলে সে বেঁচে যায়। তাহলে হয়তো ক্ষিতীশ ব্যবসায় নজর দেবে বলেই তার স্ত্রী রান্নাঘরে ঢুকলো। কিছুক্ষণের মধ্যেই খাওয়ার ডাক পড়ল। ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে খেতে বসলো। কুকারে রান্না করেছে, সবই প্রায় সেদ্ধ। কারণ সে বিশ্বাস করে মশলাদার বাঙালি রান্নার স্বাস্থ্য রাখা যায় না, বরং তা পেটের 12টা বাজিয়ে দেয়। আর এ কারণেই শরীর শক্তি পায় না, কোনো খেলাতেই সে বেশি উপরে উঠতে পারে না। এই খাবার নিয়ে তার বউ লীলাবতী প্রথম দিকে বিদ্রোহ করে, কিন্তু ক্ষিতীশ সিংহ নিজের সিদ্ধান্ত অবিচল থাকায় তাকে হার মানতে হয়। মশলাদার খাবার সে খায় না, কিন্তু স্ত্রীকে অনুমতি দেয় সপ্তাহে একদিন সে নিজের জন্য পছন্দ মতো খাবার বানাতে। বরং তার মন্ত্র শরীরের নাম মহাশয়, যা আশা হবে কালশয়। ডাক্তার রায় উদ্ধৃতি দিয়ে সে বলে, বিয়েবাড়ির এক একটি নেমন্তন্ন খাওয়া মানে এক বছরের আয়ু কমে যায়। স্বামী রেগে গেছে বুঝে লীলাবতী জানতে চায় কোন দোষে ক্লাবটাকে তাড়াবে ক্ষিতীশকে। ক্ষিতীশ জবাব না দিয়ে অন্য প্রসঙ্গ তোলে। তাদের দোকান হচ্ছে প্রজাপতি, দোকানের নাম প্রজাপতি বিষয়ে আলোচনা করে। এখন তাদের আরও বড় দোকানঘর চায়। ক্ষিতীশ নিজের এঁটোপাতে স্ত্রীর খাওয়া পছন্দ করে না। বারবার প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। এরপর শোয়ার ঘরে শুয়ে ক্ষিতীশ ভাবতে লাগলো, চ্যাম্পিয়ন হতে গেলে কেবল শিষ্যকে নেই, গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে। কিন্তু তার শিষ্য কোথায়? এসব ভাবতে ভাবতেই তার গঙ্গায় সাঁতার কাটা কোনির কথা মনে পড়ল, সেই মেয়েটার কথা। অস্ফুটে সে নামটাও বলে ফেলে। সম্ভবত নামটা তার ভালো লেগেছে। জুপিটার সুইমিং ক্লাবে মিটিং বসেছে। প্রেসিডেন্ট, সম্পাদক সহ সবাই হাজির। ঘরের বাইরে কয়েকটি ছেলেও আছে। সবাই যেন কারো প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে আছে। আলোচ্য বিষয় মূলত একটি, ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে আনা সুইমারদের অভিযোগ। এদিকে তার আসতে দেরি হচ্ছে দেখে সম্পাদক ধীরেন ঘোষ যোগুকে চা সন্দেশ দিতে পারে। যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার ছেড়ে উঠতে ক্ষিতীশবাবু প্রবেশ করে সবাইকে নমস্কার করে নির্দিষ্ট চেয়ারে বসলো। উপস্থিত সবাইকে সচেতন করে বিনোদ ভরের নির্দেশে ধীরেনবাবু জানালো, সুইমাররা কোচ ক্ষিতীশবাবু সম্পর্কে অভিযোগ করেছে। গত 7-8 বছর এরাই মেডেল এনে মুখ উজ্জ্বল করেছে। ক্ষিতীশ প্রতিবাদ জানিয়ে বলে, মেডেল আনলেও মুখ উজ্জ্বল করেছে বলে তার মনে হয় না। হরিচরণ জানায়, এরাই ক্লাবের প্রাণ। এদের পরিচালনা করতে হলে এদের সঙ্গে মিশতে হবে, সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। ক্ষিতীশ সিংহ এর প্রতিবাদ করে। এবার হরিহরণ আরও আক্রমণাত্মক হয়ে জানায়, কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ক্ষিতীশ সিংহের নেই। সেই সঙ্গে ক্ষিতীশের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগের কথা বলে। আরও 2-4 জন, যেমন বটু চাটুর্যেও ক্ষিতীশের ব্যাপারে অভিযোগ জানিয়ে বলে, ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না। ওর কথা ছেলেমেয়েরা কেন শুনবে, কেন গ্রাহ্য করবে? বিনোদ ভর ইঙ্গিতপূর্ণভাবে তাকায়। এভাবে মিটিং যখন টিপ্পনি কাটার মধ্যে দিয়ে বেশ সরগরম, তখন কার্তিক সাহা বলে, ক্ষিতীশ বড় ফালতু কথা বলে, ও হরিকে সহ্য করতে পারে না। মিটিংয়ে শেষ পর্বে যখন অভিযোগকারী ছেলেদের ডাকার কথা হলো, তখন ক্ষিতীশ সিংহ নিষেধ করে মন্তব্য করে, অভিযোগগুলি সত্যি। অতঃপর টেবিলের অন্য মুখগুলি উজ্জ্বল হয়ে ওঠে। নিজে জবাব দিতে গিয়ে ক্ষিতীশ সিংহ আবেগতাড়িত হয়ে পড়ে। ক্লাবের সঙ্গে তার দীর্ঘ 35 বছরের সম্পর্ক। সাঁতারের ব্যাপারে সারা পৃথিবীর এগিয়ে যাওয়ার কথা বলে। সেই তুলনায় নিজেদের অবস্থান বিষয়েও সে সওয়াল করে। নিজেদের ত্রুটি, ভুল, বিচ্যুতির কথাও জানায়।
শেষে হরিচরণের দিকে তাকিয়ে বলে, তাহলে তুই দায়িত্ব নিয়ে আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম। ক্ষিতিশ সিংহ বলে, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো, আমি কাল থেকে আর আসবো না। এরপর ক্ষিতীশকে নিয়ে বধূ চাটুর্যে কার্তিক সাহা বিনোদ ভর ঠাট্টা করতে ছাড়ল না। ক্ষিতীশ সিংহ দরজার দিকে পা বাড়ালো। বাইরে শ্যামল, গোবিন্দ সহ আরও 4-5টি ছেলে দাঁড়িয়ে। তাদের দিকে ক্ষিতীশের চোখ পড়তে তারা কঠোরভাবে জড়সড় হয়ে গেল। ক্ষিতীশ তাদের কাছে গিয়ে বলল, তোদের অনেক ঝুঁকেছি, কটু কথাও বলেছি, আর এসব শুনতে হবে না। আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই, আমি তোদের কিছুই শেখাবো না। সাঁতারটা মন দিয়ে করিস। ক্ষিতীশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো। সামনে কমল দিঘির কালো জল, ক্লাব বাড়ি চূড়ার ঘড়িতে 8টা বাজতে 5, নানা নিত্যকার দৃশ্য। রেলিংয়ে 2টি হাত রেখে ক্ষিতীশ সিংহ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে জুপিটারের উল্টো দিকে অ্যাপেলোর ক্লাব বাড়ি, যেটি আদতে এদের প্রতিপক্ষ ক্লাব। হঠাৎ ভেলোরটাকে ক্ষিতীশের চমক ভাঙে। মিটিং সম্পর্কে জানতে চাইলে ক্ষিতীশ বলে সে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিয়েছে, সে এখন বেকার। ভেলো তাকে দোকান দেখাশোনা করার কথা বলে, কারণ বৌদি একা পারে না। বৌদি মানে ক্ষিতীশ সিংহের বউ লীলাবতী। ক্ষিতীশ স্ত্রীর প্রশংসা করে বলে, তোর বৌদি মানুষটি ছোট্টখাটো, কিন্তু আমার থেকে 10 গুণ লম্বা কাজের বেলায়। প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দেওয়ার কোনো কাজ হবে না। সব কথায় ক্ষিতীশ সিংহ জলের দিকে তাকিয়ে বলে। ভেলো তার মানসিকতা বুঝে তাকে অ্যাপেলোই যেতে বলে, সে যেতে চায় না। ক্ষিতীশ সিংহের মনে নানা রকম দ্বন্দ্ব শুরু হয়। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য, অর্থাৎ একজন ভালো সাঁতারু তৈরি করবে। ক্ষিতীশ হাঁটতে শুরু করে, ভেলো তার সঙ্গে তাল রাখতে ছুটে চলে। তারপর কমল দিকের গেট পেরিয়ে রাস্তার দিকে ভিড়ে মিশে যায়। মনে মনে প্রতিজ্ঞা করে, চ্যাম্পিয়ন তৈরি করবো আমি। এরপর বাদ বাকিটা আমি নেক্সট দিন পড়াবো। থ্যাংক ইউ।